গীতার কাছে মার খেয়ে কোর্টে গিয়ে সাক্ষী দিল বিধান। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিতের মুখোমুখি কথা বলতে থাকে প্রলয়, আর বলে, তুমি নিজের ছেলেকে এখনো চিনতে পারোনি দাদা, তোমার এখনো অনেক চেনা বাকি আছে সাত্বিককে। ও কখনোই এরকম অন্যায় করতে পারে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে বলছি, ও যেদিন নির্দোষ প্রমাণিত হবে, তুমি পারবে তো ওর সামনে গিয়ে মুখোমুখি ওর সাথে কথা বলতে? কি হলো, চুপ করে আছো কেন দাদা? বলো, উত্তর দাও, পারবে তো তুমি? আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, সাত্বিক আর গীতা মিলে এই কাজটা করেছে, আর আমি সেটা কোর্টে প্রমাণ করে দেব। বুঝতে পেরেছিস? প্রমাণ করে দেব আমি, আমাকে কেউ আটকাতে পারবে না। এর মধ্যেই বারবার করে একটা কথাই ভাবতে থাকে গিনি, যে এরা যেসব নিয়ে তর্ক করছে সেটা শুধু শুধু করছে, কারণ যেই ছবিটা গিনি দেখে নিয়েছে গীতা বাঁচাচ্ছে সাত্বিককে, আর সেটা দেখার পরে তখনই অগ্নিজিৎ মুখার্জিকে বলতে থাকে, বাবা আপনি এমন ব্যবস্থা করবেন যেন গীতা আর সাত্বিক দুজনাই শাস্তি পায়, বুঝতে পেরেছেন তো? আর তখন অগ্নিজিৎ মুখার্জির সাথে প্রলয় কথা বলছিল, আর প্রলয় তখন বলে, গিনি তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, ভুলে যাচ্ছ সব কথা। আর এই গীতাই কিন্তু তোমার বোন, আর সাত্বিক তোমার স্বামী, তাদের বিরুদ্ধে এইভাবে যেতে তোমার একটুও গায়ে বাজছে না, তাই না? তখনই গিনি বলে, যা বলেছি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে তো আমার অন্তত মনে হয় না। এর মধ্যেই জাগৃতি বলে, তোমরা খাবার টেবিলে বসে কেন এইসব ঝামেলা করছো, কিসের জন্য? তোমরা দয়া করে একটু চুপ করো, বুঝলে? আর ঝামেলা করো না, দয়া করে চুপ করো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, শুরু তো করলো প্রলয়, আমি কি শুরু করেছিলাম? রাকা বলে, আচ্ছা তুমি এরকম ঝামেলা করছো কেন গো? দয়া করে একটু শান্ত হও, এরকমটা করো না। প্রলয় তখন বলে, আমি যা বলেছি আর যা করেছি সেটা ভুল কিছু করেছি বলে তো আমার অন্তত মনে হয় না। যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। আর তার মধ্যেই গিনি বলে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো কোর্টেই প্রমাণিত হয়ে যাবে, তাই না? আর অন্যদিকে প্রলয় বলে, আর এই যে আমাদের বাড়ির মেয়ে, যে কিনা ভজনের মতন একটা ছেলেকে পছন্দ করেছে। তখনই আর চুপ করে রয়েছে সে, আর বলে, কি যে হয়েছে এই বাড়িতে, সবাই সবাইকে দুষছে। তার মধ্যে দেখা যায় যে হঠাৎ করেই গীতা রেডি হয়েছে বেরোবে বলে কোর্টে, আর তখনই চলে এসেছে গিনি। ঠিক সেই মুহূর্তেই স্বপ্নাদেবী বলে, কি রে গিনি, তুই অনেকদিন পর এলি, আয় আয় বস। কিন্তু তখন গিনি বলে, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি গীতার সাথে আর সাত্বিকের সাথে কিছু কথা বলতে, যেগুলো না বললেই নয়। স্বপ্নাদেবী তখন বলে, বল না, কি বলবি বল। এর মধ্যে গীতা বলে, কি ব্যাপার দিদি, তুই এখানে এসেছিস? গিনি তখন বলে, কেন রে, এটা তো আমারও বাড়ি, আমি কি এই বাড়িতে আসতে পারি না? তখনই গীতা বলে, কেন পারিস না? অবশ্যই পারিস, কিন্তু তুই তোর বড়লোক শ্বশুর বাড়িতে গিয়ে গরিব বাপের বাড়ি তো ভুলে গেছিলিস, সেই জন্যই কথাটা বললাম, ব্যাস এটুকুই। এর মধ্যেই গীতা বলে, আমি কি করব না করব সেটা আমাকে ভাবতে দে দিদি, তুই এসবের মধ্যে আসিস না। গিনি তখন বলে, কেন, তুই তো সাত্বিককে ভালোবাসিস, তোর জীবনে তো সাত্বিকই প্রথম প্রেম ছিল, তাই না? তুই সাত্বিককে প্রথম আই লাভ ইউ বলেছিলিস। স্বপ্না তখন বলে, কি হচ্ছে কি গিনি, তুমি আবার এসব শুরু করেছো? তোমাকে তো বারণ করেছিলাম যে এ সমস্ত নিয়ে কোনো কথা বলতে হবে না, তুমি তো দেখছি কোনো কথাই কানে নিচ্ছ না। আর গিনি তখন বলে, মা আমাকে আমার কথাগুলো বলতে দাও, গীতা যে অন্যায় আমার সাথে করছে সেগুলো আমি আর মেনে নিতে পারছি না, বিশ্বাস করো। ও সমস্ত অন্যায় করেছে আমার সাথে, আমার বরকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, আমি ওকে খুব ভালোবাসি। গীতা বলে, তোর বরকে আমি কেড়ে নেওয়ার প্ল্যান কোনোদিনও করিনি, আর আজও করি না। তবে হ্যাঁ, আমি বলছি সাত্বিক মুখার্জি কোনো অন্যায় করেনি, আর আমিও কোনো অন্যায় করিনি। তুই আমাদেরকে যেভাবে ভুল বুঝছিস তাতে তো আমাদের সন্দেহ রয়েছে তোর ওপরে, যে তুই আবার এসবের মধ্যে নেই তো। গিনি তখন বলে, গীতা তুই কিন্তু আমার সাথে বড্ড বেশি বাজে ব্যবহার করছিস। এর মধ্যেই সাত্বিক চলে এসেছে আর বলে, কি হয়েছে কি গিনি? গিনি তখন সাত্বিকের জামার কলার ধরে বলে, তুমি জানো না কি হয়েছে? তোমাদের জন্যই তো যত অশান্তি, নাটক করছো এখন, নাটক। এই শোনো, একদম নাটক করতে আসবে না, হ্যাঁ? আমি না তোমার এই নাটক একদমই পছন্দ করছি না। সাত্বিক তখন বলে, আমি কোনো নাটক করিনি, আর আমি কোনো নাটক করতে জানি না, আমি নিরপরাধ একজন মানুষ, আমি শুধু সেটা জানি। আর তার মধ্যে তখনই গিনি বলে, নিরপরাধ মানুষ তুমি? বিশ্বাস করতে পারছি না তোমাকে, কি করে বিশ্বাস করবো বলো? তোমাদের প্রতি বিশ্বাস ভরসা যা ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে আমি আর সহ্য করতে পারছি না। তখনই পদ্ম বলে, গিনি দিদিমণি তুমি ভুল করছো। গিনি তখন বলে, শোন, তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনবো না।
তার মধ্যে দেখা যায় গণেশ উকিল চলে এসেছে আর বলে, গিনি বড্ড বেশি খারাপ ব্যবহার করছো তুমি তোমার বোনের সাথে, করো না, এমনটা করো না, তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। গিনি বলে, কেন, কি করবে তুমি, কি করবে? এর মধ্যেই গিনি তখন সাত্বিককে বলে, শোনো, আমি তোমাকে ডিভোর্স দেব, হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেব, তারপর তোমার যা ইচ্ছে করো, আমি দেখতে যাব না, কিন্তু এই কটা দিন তুমি আমাকে আর অন্তত জ্বালিও না। সাত্বিক বলে, জানো তো গিনি, আমি না সবসময় ভেবে এসেছি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তোমার এই ভালোবাসার নমুনা দেখে সত্যি আমার নিজের ওপরে রাগ হচ্ছে, কারণ এই রকম ভালোবাসা আমি চাই না, যেই ভালোবাসায় বিশ্বাস ভরসা কিছুই নেই, সেই ভালোবাসাকে ভালোবাসা কি বলা চলে বলো তো? তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারছো না, তাহলে ভালোবাসবে কি করে? এর মধ্যেই গিনি ওই ছবিটা দেখায় আর বলে, এটা বলো, এটা কি? তোমাকে তো এই বাড়িতে গীতা রেখেইছে ওর ভালোবাসার মানুষ হিসেবে, তাই না? এই গীতা, তুই ওকে এই বাড়িতে রেখেছিস কেন বল? গীতা তখন বলে, প্রথমত উনি একজন ভিকটিম, সেকেন্ড কথা ওনাকে ফাঁসানো হচ্ছে, থার্ড কথা উনি একজন সাক্ষী, আর ফোর্থ হচ্ছে ওনার ওপর যখন তখন হামলা হতে পারে, প্রাণঘাতী হামলা। বুঝতেই পারছিস, তাই কতগুলো কারণ তোকে দেখালাম, আরও আছে, তোকে কয়েকটাই শুধু বললাম, এবার তুই বুঝতে পারছিস তো? তাই বলছি দয়া করে আর এই সমস্ত ছেলে মানুষগুলো করিস না, এগুলো মেনে নেওয়া যায় না। তখনই স্বপ্নাদেবী বলে, সত্যি তুই কাউকে শান্তিতে থাকতে দিবি না, জানিস তো গিনি, তুই চোখের সামনে সব কিছু দেখতে পেয়েও অবুঝের মতন থাকিস, কিচ্ছু বলার নেই। আর এর মধ্যেই গিনি চলে যায়। তখনই স্বপ্নাদেবী হাত জোর করে ক্ষমা চায় সাত্বিকের কাছে আর বলে, সাত্বিক তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আমি সত্যি বলছি, আমি এই মেয়েকে বোঝাতে পারি না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। সাত্বিক তখন বলে, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আমাকে কটু কথা বলেননি, আর আপনি কেনই বা ক্ষমা চাইবেন? আপনাকে ক্ষমা চাইতে হবে না। তখনই স্বপ্নাদেবী বলে, সত্যি আমার মেয়েটা না কি করে ও নিজেই বুঝতে পারে না। এর মধ্যেই দেখা যায় ব্রজমালা দেবী কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ব্রজমালা বলতে থাকে, আমি এখন কোর্টে যাব, গাড়ি বার করো। ভজন তখন বলে, ঠাম্মা তোমাকে কোর্টে না গেলেই নয়, কেন যাচ্ছ বলো তো? এই কেসের মধ্যে নিজেকে কেন জড়াচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। ব্রজবালা বলে, সেটা নিশ্চয়ই আমি তোমাকে কৈফিয়ত দেব না, তুমি এখনো এই বাড়ির জামাই হয়ে পারোনি। আর সেকেন্ড কথা, তুমি অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র, আমি কোনো জুনিয়রদের সাথে কথা বলি না। ভজন তখন বলে, বাবা এত ঘ্যাম, তাহলে তো আর কিছু বলারই নেই। তার মধ্যে রাকা বলে, আপনি শুধু শুধু লোক হাসাতে যাচ্ছেন, এছাড়া আর কিচ্ছু না। ব্রজবালা বলে, আমি যদি লোক হাসাতেই যেয়ে থাকি সেটা আমার ব্যাপার, তোমাদেরকে নাক গলাতে হবে না। অন্যদিকে গীতা বিধানকে বেধড়ক মারতে থাকে আর বলে, চল কোর্টে গিয়ে সাক্ষী দিবি, যারা যারা অন্যায় করেছে তাদের নামটা বলবি। বিধান চুপ করে রয়েছে আর তারপর গীতা বেধড়ক মার মেরেই কোর্টের দিকে নিয়ে যাচ্ছে বিধানকে।